সমুদ্রের সবচেয়ে বড় দানব নীলতিমি নিয়ে আমাদের জানার আগ্রহের কোনো শেষ নেই। নীলতিমি শুধুমাত্র সবচেয়ে সুপরিচিত তিমি প্রজাতির মধ্যে একটি নয়, এটি অস্তিত্বের দিক দিয়েও সবচেয়ে পরিচিত, যার দৈর্ঘ্য 100 ফুটেরও বেশি এবং ওজন 150 টনেরও বেশি হয়ে থাকে, তবে সাধারণত 60 থেকে 80 ফুটেরই বেশি হয়ে থাকে। আর আজকের এই ভিডিওতে নীলতিমি কেন এবং কিভাবে শিকার করা শুরু হয়েছিল তারই বিস্তারিত আলোচনা করব। প্রি-হেলিং যুগে নীলতিমি অত্যন্ত প্রচুর ছিল। তিমি শিকার শুরু হওয়ার আগে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ এর মতো তিমি ছিল এবং বিশ্বের সমস্ত প্রধান মহাসাগরে তাদেরকে সাঁতার কাটতে দেখা যেত। তাদের বড় আকার এবং ব্লাবার সরবরাহের কারণে নীলতিমি শিকারের জন্য একটি জনপ্রিয় প্রজাতি ছিল। ফলস্বরূপ তিমি শিকারীরা তিমির ব্লাবার এবং শরীরের অংশগুলি সরবরাহকারীদের কাছে বিক্রি করে দিত, যারা এটি থেকে বিভিন্ন উপকরণ তৈরি করত, যেমন বাতির তেল, সাবান, সুগন্ধি, মোমবাতি এবং প্রসাধনী। আবার অনেকে রান্নার তেল, মার্জারিন এবং তিমির মাংস খাদ্য হিসেবেও ব্যবহার করত। 1700 সালের দিকে তিমি ব্লাবার এবং তেল একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছিল, মূলত ক্রমবর্ধমান শিল্প যুগের কারণে। যেহেতু প্রযুক্তি, নৌকা এবং শিকারের সরঞ্জামগুলি শতাব্দীর পর শতাব্দী ধরে বিকশিত হতে থাকে, সেই হারে তিমি হত্যার হার ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং বিদ্যমান তিমির জনসংখ্যা, বিশেষ করে নীল তিমি প্রজাতির জনসংখ্যাকে সংকুচিত করতে থাকে। এবং যেহেতু নীল তিমিগুলো সবচেয়ে বড়, তাই তিমি শিকারীরা এই স্তন্যপায়ী প্রাণীদের জন্য সর্বোচ্চ ডলার পেত। তাই প্রতিযোগীরা অবিরাম বিলুপ্তির আগ পর্যন্ত তাদের শিকার করতে থাকে। তিমির জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় তিমি নিয়ন্ত্রণের জন্য ইন্টারন্যাশনাল কনভেনশনের মতো সংস্থাগুলি বিপন্ন প্রজাতির হত্যা সীমিত করার জন্য পদক্ষেপ নেওয়া শুরু করে এবং সেই প্রজাতিগুলোকে পুনরুদ্ধার করার আশা তৈরি করে। তারা সহায়তার পাশাপাশি এই সংস্থাগুলি তিমি শিকারের নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ, প্রযুক্তির বৃদ্ধি এবং সস্তা বিকল্প সংস্থাগুলি সরবরাহ করে। সংস্থাগুলি সরবরাহকারীদের তাদের পণ্য উৎপাদন ও বিক্রয়ের বিকল্প পদ্ধতিগুলো সরবরাহ করে, যা জ্বালানির উৎস হিসাবে তিমি তেল ব্যবহার করার প্রয়োজন ছাড়াই তাদেরকে বিকল্প উপকরণের ব্যবস্থা করে দেয়। যদিও খ্রিস্টপূর্ব যুগ থেকে তিমিদের হত্যা করা হচ্ছিল, এটা বিশ্বাস করা হয় যে সীমিত প্রযুক্তির কারণে তিমি শিকারে তেমন পরিবেশগত প্রভাব পড়েনি এবং বেশিরভাগ হত্যাই উপকূল রেখা এবং সমুদ্র উপকূলীয় জলের কাছাকাছি সীমাবদ্ধ ছিল। প্রাক তিমি শিকারের যুগে তিমি মাছের চাহিদাও অনেক কম ছিল, কারণ প্রযুক্তিগত অগ্রগতির অভাবের কারণে এবং 16 শতকের প্রাক শিল্প সরঞ্জামগুলির জন্য এটির সামান্য প্রয়োজনের কারণে তাদের তেলকে অত্যাবশ্যক বলে মনে করা হয়নি। 1931 সালে বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক চুক্তি করা হয়েছিল তিমি হত্যা কমিয়ে আনার জন্য বিভিন্ন প্রজাতিকে তিমিদের বিপন্ন অবস্থার কারণে পুনরুদ্ধার করতে সাহায্য করার জন্য, যা মূলত তিমি শিকার শিল্পের কারণে হয়েছিল। তিমি শিল্পের নিরীক্ষণ এবং তাদের শিকারের প্রচেষ্টা সীমিত করার জন্য আন্তর্জাতিক তিমি শিকার কমিশন তৈরি করা হয়েছিল। 1986 সালে আন্তর্জাতিক তিমি শিকার কমিশন চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলিতে তিমি শিকারের সমস্ত ক্রিয়াকলাপ প্রতিরোধ করার জন্য একটি স্থগিতাদেশ গ্রহণ করে এবং তিমি শিকারের কার্যকলাপে অংশগ্রহণকারীদের মধ্যে যারা ধরা পড়ে তাদের মধ্যে শক্তিশালী আইনি ব্যবস্থা স্থাপন করে। দুর্ভাগ্যবশত বিভিন্ন দেশের মধ্যে চুক্তি বিদ্যমান থাকা সত্ত্বেও যারা চুক্তিতে অপ্ট ইন করেনি, তারা শুধুমাত্র তিমি শিকারের বিষয়ে তাদের দেশের নিজস্ব প্রবিধান দ্বারা আবদ্ধ থাকে, যার মানে হলো যে এখনো এমন দেশ রয়েছে যারা তিমি শিকারকে একটি শিল্পের উৎস হিসেবে বিবেচনা করে। যদিও আজকে যে দেশ এবং কোম্পানিগুলি এখনো তিমি শিকার করে, তারা প্রাথমিকভাবে খাদ্যের উৎস হিসেবে শিকার করে। কিছু কিছু এলাকায় তিমির মাংসকে উপাদেয় হিসেবে বিবেচনা করা হয়, কারণ অন্যান্য ব্যবহারিক ব্যবহার যেমন বাতির তেল, প্রসাধনী এবং মোমবাতির জন্য আর যন্ত্রাংশের প্রয়োজন হয় না।